রাষ্ট্রপতিকে না এই সিদ্ধান্ত নেওয়ার কারণে নিয়ে এই সিদ্ধান্ত, কারণ রাষ্ট্রপতির মুখ থেকে তিনি যা বলালেন আজকে, আমার তো কথা হলো যে আমি যদি ভাই রাষ্ট্রপতি হতাম তাহলে আত্মহত্যা করা তো মহাপাপ, তারপর ওইটা বেছে নিতাম, কিন্তু এই বক্তব্য দিতাম না। কেন এই কথাটা বললাম? কারণ ওই যে রাজসাক্ষীর কথা বললাম, উনি শুরু থেকে কি জুলাই অভ্যুত্থান কেন হয়েছে, জুলাই ফ্যাসিস্ট রিজিমের এগেনস্টে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, করাপশন থেকে শুরু করে সমস্ত আওয়ামী লীগের পুরা চিত্রটা আওয়ামী লীগের মুখ থেকেই যখন চলে আসবে, তখন আর এই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে আর কিছু লাগবে না, কারণ টুডে আর টুমোরো তার তো মেয়াদ পার হয়ে যাবে, এবং তিনি ওই রাজসাক্ষী, ওই পুলিশের আইজির মতো তিনিও রাজসাক্ষী হয়ে যাবেন। সো এইটা বিএনপি যেভাবে করলেন, এবং এটা কিন্তু ডকুমেন্টারি, সংসদে আপনি কিন্তু ওই পত্রিকা টত্রিকায় না, সংসদে ডকুমেন্টারি, এবং সংসদে এটা হ্যান্ডশট বলা হয়, এটা সারা জীবন এটা থেকে যাবে। এটা কিন্তু রাষ্ট্রপতি বলতে পারবে না যে আমার এই কথাটাকে টুইস্ট করা হয়েছে বা আমি বলতে বাধ্য হয়েছি। এবং এই কথাটা আরেকটু আগে দেখেন যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে কালের কণ্ঠতে বলছেন না যে এখন আমি মুক্ত, আমি বরং 1.5 বছর কি ছিলাম আর নাম কি আল্লাহ গৃহবন্দীর মতো ছিলাম, তার মানে আমি চাপ ফ্রি, এবং বিএনপি আমাকে রাখছে। সো প্রথম জিনিস উনি কিন্তু ওই দেখেন এভিডেভিটের শেষে লেখা থাকে, কি লেখা থাকে, কারো প্ররোচনায় না, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি এই স্টেটমেন্ট দিলাম। সো আজকে রাষ্ট্রপতি কিন্তু এই কথা বলতে পারবে না যে বিএনপির কোনো চাল বা ষড়যন্ত্রের ফলে আমাকে এটা এক্সকিউজ মি দিতে হয়েছে। সো ফার্স্ট অফ অল বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপতি তার নিজের দল যে ফ্যাসিস্ট, এবং সে ফ্যাসিস্টের করাপ্ট মানে করাপ্ট বলবো না, ফ্যাসিস্টের ফসল হিসাবে সে এসে অ্যাডমিট করে নিলেন যে আসলে আমরা যেটা এতদিন বলছি, এবং জুলাই হওয়ার যে কারণটা ছিল, আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদের মানে আমি বলবো যে উনি ভুল স্বীকার করুক আর না করুক, তার পুরো বক্তব্যের মধ্যে যখন সে স্বীকারই করে নিছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট রেজিম, তখন মনে হয় এটা বলা যায় যে সে বিএনপিতে যোগদান করছে কারণ আওয়ামী লীগে ফ্যাসিস্ট রেজিমের জন্য, এবং বিএনপির রাষ্ট্রপতি হিসাবে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন যে সে যেগুলো কাজ করছে সেই সময়, এবং আওয়ামী লীগ যা যা করছে সব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের। এখন আমাকে একটু যদি সুযোগ বলেন, মানে আপনার এই ব্যাখ্যাটা আসলে একদম ভিন্ন মাত্রিক একটা ব্যাখ্যা, এবং আপনি চমৎকার করে ব্যাখ্যাটা করছিলেন যে তার মুখ দিয়েই আসলে যা কিছু হয়েছে তিনি বলেছেন। তাহলে বিরোধী দলের যে অবস্থান, এবং সংসদে বিক্ষোভ হয়েছে, প্ল্যাকার্ড নিয়ে নানান রকম লেখা প্রদর্শিত হয়েছে, এবং বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে নৈতিক কোনো অবস্থান নেই রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতির বক্তব্য না দেওয়ার ব্যাপারে আপনিও বলছেন, আপনিও লিখেছেন, তারাও বলেছেন, সেই অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনি বললেন যে তার মুখ দিয়ে আসলো, এটাও একটা অন্যরকম ব্যাপার। দুইটা জিনিস হচ্ছে কি, বিরোধী দলের যে জায়গা আছে, প্রথম থেকে রাষ্ট্রপতিকে কেউই আমরা কি বলতেছি সবাই, যে রাষ্ট্রপতি এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা বলি, আওয়ামী লীগের চিন্তা চেতনা বলি, যেটাই বলি ধারণ করে সেটা আমরা বলে এসছি, কারণ উনি ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করতে চাইছেন তার আগের কি যতগুলো সাক্ষাৎকারে। সো এখানে বিরোধী দল যেটা করছে সেটা ঠিকই আছে, কারণ এখন আমি কিন্তু বলি উনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের ফলে কিন্তু এখন কি হবে জানেন, এই সংসদে তাকে আর তার থাকার আর কোনো উপায় থাকবে না, কারণ তার অ্যাপয়েন্টমেন্টটাই তো ইলিজিটিমেট হয়ে যাচ্ছে, কারণ তিনি তো বলেই দিলেন যে আগে ভোট হয়নি কোনোদিন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যে বাংলাদেশের ইতিহাসে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, সে রাতের ভোটের প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়েছেন, তার আজকের সমস্ত স্টেটমেন্টই যথেষ্ট তাকে অভিশংসন করার জন্য। সো বিরোধী দল যখন বের হয়ে গেছেন, তারা একটা দাবি করে, ঠিক একইভাবে জনাব তারেক রহমান অত্যন্ত মিটিকুলাসলি একটা জায়গা করে দিলেন, আবার শব্দটা আপনি মিটিকুলাসলি একটা জায়গা তৈরি করে দিলেন যে এই রাষ্ট্রপতি তার পদে থাকার আর কোনো কি নাই, তার আর কোনো মানে বৈধতা বলে কিছু নাই। বেশ কবি, আরেকটা বিষয় আপনি জেনে নিই, আমি আসলে দেখছিলাম একটা বিষয় যে সাংবিধানিক বাধ্যবাধকতা, রাষ্ট্রপতির যে প্রথম অধিবেশনে ভাষণ এবং বছরের শুরুতে আমি দেখছিলাম, আপনি নিশ্চয়ই পরিষ্কার করবেন কারণ সবকিছু আপনার জানা আছে, যে এই ভাষণটি এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমি যতটুকু দেখলাম, এবং এই ভাষণটি প্রস্তুত করে দেয় আসলে সরকারি দল, এমনটিও আমি দেখছিলাম, আপনি একটু কারেক্ট করবেন যদি ভুল করে থাকি, এবং এটি করা হয় আসলে সরকারের যে কর্মকৌশল, নতুন সরকারের যে কর্মকৌশল সেটি ফোকাস করে আসলে, এবং একটা কার্যকর সংসদ যাতে হয় তার একটা অনুপ্রেরণা বা এরকম ভাবে করা হয়, এটা একটু ব্যাখ্যা করবেন সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গা। এবার আপনাকে বলি, সংবিধানের প্রথম সেশনে কি করা হয়, আগে সংসদ সদস্য যারা মানে মারা গেছেন, পাস্ট হয়েছেন, তাদের জন্য শোক বার্তা না হয়। এবারই প্রথম সংসদে এমপি না বিভিন্ন রাজনৈতিক নেতা
জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামও কিন্তু ওই কি শোক সম্পত্তির মধ্যে আসতেছে। সো হুইচ ইজ বিয়ন্ড দ্য ফোর কর্নার অফ দ্য কনস্টিটিউশন। নাম্বার 2, শিরিন শারমিন পদত্যাগ করেছেন বলে আমরা শুনি, আমরা তো জানি না। এবং এই কনস্টিটিউশনের ভাষায় যদি বলি, প্রধানমন্ত্রীর পদত্যাগ তখনই, প্রধানমন্ত্রীর পদত্যাগ যদি না করেন লিখিতভাবে, সেটা রাষ্ট্রপতি গ্রহণ করতে পারেন না। এবং রাষ্ট্রপতি তার আগের ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে আমি খুঁজে পাচ্ছি না। এবং ইন্ডিয়া থেকে আপনি বলবেন যে এই প্রধানমন্ত্রী নেক্সট পার্লামেন্ট হওয়ার আগ পর্যন্ত, মানে 2029 সাল পর্যন্ত, তাহলে তো শেখ হাসিনায় কি থাকবেন, প্রধানমন্ত্রী থাকার কথা। আচ্ছা, রাষ্ট্রপতি যে কোনো সময় কিন্তু সংসদ ভেঙে দিতে পারে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ। সো আপনি এই জায়গাতে যে প্রধানমন্ত্রী উনি পরামর্শ, আবার এখানে আইনের কথা আছে, উনি পরামর্শ দিচ্ছেন কি দেননি, এটা নিয়ে আবার আইনে প্রশ্ন তোলা যাবে না। তাই ধরে নিলাম যে পদত্যাগ করছেন কি করেননি আমি জানি না, কিন্তু ধরে নিলাম রাষ্ট্রপতি আজকের ভাষণে রাষ্ট্রপতি স্পষ্ট করে দিলেন যে তিনি ওই ফ্যাসিস্ট রিজিমকে কি তার দায়িত্ববোধ থেকে সেটাকে ভেঙে দিলেন। এবার আসেন শিরিন শারমিন, উনি পদত্যাগ করছেন, উনি কোথায় আছেন উই ডোন্ট নো। আর একজন আছেন ডেপুটি স্পিকার, তিনি জেল হাজতে আছেন। তাহলে সংবিধানের 74-এর 3-এ আজকে কাকে, মোশাররফ সাহেবকে কিন্তু আপনি নির্বাচিত করলেন সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি। এবং 74-3-এ এই সভাপতিকে আবার মর্যাদা দেওয়া আছে স্পিকারের মর্যাদা দেওয়া আছে। সেই জন্য বললাম যে খন্দকার সাহেব কিন্তু নিজেই বক্তব্য দিতে পারতেন। বক্তব্য ডেলিভারি করার পরে তিনি কিন্তু স্পিকার, ডিপুটি স্পিকার নির্বাচন করে, এবং সেটা কত আন্ডারে দিতে পারতেন সেটাও বলে দিচ্ছে আপনাকে যে 54 আন্ডারে, 54 আন্ডারে উনি কিন্তু এই বক্তব্যটা ডেলিভারি করতো, কারণ কনস্টিটিউশনের মধ্যেই, আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে থেকেই। সো এই অপশনটা কেন বিএনপি নেয়নি, আমার কাছে মনে হয়েছে যে বিএনপিটা নিলে ভালো করতো। জি, এই জায়গা থেকে আপনার কাছে দিত আজকে এই এত কিছু কথাবার্তা, এগুলো কিছুই আমরা বলতে পারতাম না। এবং আর একটা জিনিস আপনাকে বলি, আমার বাবা একসময় বলতেন যে তোমরা দেখোনি কলকাতার বাবুদের অত্যাচার, ঠিক একই কথা বলতো যে আমাদের কি ওই সামর্থ্য ছিল তোমাদেরকে পাঞ্জাবে পাঠায় পড়ালেখা করানোর। জিনিসটা এভাবে চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটি যদি 1905 সালের পরে 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি, মানে 5 সালের পরের ইফেক্টটাই তো, ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে না হতো, আমাদের একটা ইউনিভার্সিটিও ছিল না। সো মহান মুক্তিযুদ্ধকে ধারণ করার বিষয় একে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে জিনিসটা, এই ভাষণের মধ্যে দিয়ে কিন্তু উনি একটা জিনিস বলছেন, ট্যাগ করছেন দুইটা স্বাধীনতার কথা, যেটা আমরা বারবার বলছি। এটা কিন্তু বিএনপি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে ওনারা বলেছেন দ্বিতীয় স্বাধীনতাটাকেও তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয়টা কি জানেন, আজকে কিন্তু এই পুরো বক্তৃতার মধ্যে কোথাও জুলাই সনদের একটা হরফ নেই। জুলাই অভ্যুত্থানের ফলে যে ঐকমত্য কমিশন হলো, জুলাই চার্টার হলো, জুলাই ঘোষণাপত্র হলো, সে সম্পর্কে একটা টু শব্দ নেই। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য শেষে হঠাৎ করে বললেন, আমি তো ভুলে গেছিলাম জুলাইয়ের কথা। ভাই যেমন বলতেছেন যে গলার কাটা যদি 71 হয়, তাহলে আমি বলবো আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি এটাকে ওই গলার কাটায় ভাবতেছেন? তাহলে তো বক্তব্য বলবেন, মানে একদিন আগে তো উনি বলছেন যে জুলাই জাতীয় সনদে প্রতিটি শব্দ এবং অক্ষর বলে দিচ্ছি না, এইখানে বলতেছি অঙ্গীকার হলো আজকে তো দুইটা, প্রথমেই বলে নিছি রাষ্ট্রপতি তাহলে দুইটা কি করার অধিবেশন ডাকার কথা ছিল। পুরা ভাষণটা ভাইয়ের যে কথা, এটা কি পুরাপুরি লিখে দিতে হয়। কেন আমি বলছিলাম যে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। বিএনপি আসার পরে কিন্তু সে এই কালের কণ্ঠতে কি দিচ্ছেন, রাষ্ট্র বিষয়ে তিনি কথা বলছেন। তাহলে সেখানে কি বিএনপি অ্যাপ্রুভ করা ছিল? যদি অ্যাপ্রুভ করা থাকে সেটা রাষ্ট্রপতিকেই বলতে হবে। যেমন আজকের সমস্ত কথাগুলো যে ভাই যেমন বললো মুস্কি হেসে দিত, আমার কাছে আসতে হবে, আমার কাছে তার চেয়ে মনে হয় যে ওনার হাসি না হওয়া ছাড়া, ওনাকে কাঁদলে একদম শুলে চড়তে হতো, সে হাসির ভান করতে হতো আমি নিরুপায়। তো নিরুপায় কেন হলো? তার কাছে যাওয়ার কোনো দরকার ছিল না কারো। প্রথম ভুলটাই করছি আমরা 5 তারিখে তার কাছে গিয়ে, সালাউদ্দিন আহমেদও বলেছেন, হ্যাঁ আমরা সেই সময় তার সাথে শপথ নেওয়াটার কোনো দরকার ছিল না। আর আজকে যে সংবিধানের দোহাই দিয়ে এই কাজটা করা হলো, এটা কিন্তু জুলাই সনদকে বাস্তবায়ন না, যেটা আমি ভাইয়ের সাথে একমত। ভাই বলছে কয়েকদিন পরই টের পাবেন এটা নর্মাল সংসদ হয়ে যাবে। সো এইখানে প্রথম জিনিসটা হচ্ছে কি, জুলাইকে অ্যাভয়েড করার জন্য বিএনপি সুপরিকল্পিতভাবে এই রাষ্ট্রপতিকে দিয়ে কি করালেন, ভাষণটা দেওয়ালেন, যাতে তিনি এই কনস্টিটিউশনের মধ্যে ঢুকে বলেন জুলাই তো কনস্টিটিউশনের মধ্যে নাই। আবার আরেকদিকে তিনি করলেন কি, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য তার মুখ থেকে কথাগুলো আনলেন। দ্বিতীয় যে কথাটা বলছেন উনি, পাকিস্তান মন্ত্রিসভার এক সদস্য, তার নাম নাকি আজকে প্রস্তাব করা হয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন, মালেক মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায়
তখনকার জামাত ইসলামের ছিলেন AK ইউসুফ এবং আব্বাস আলী খান, ওনারা বহু আগে মারা গেছেন। আজকে এই শোক সভায় তাদের নাম কেউ বলছে বলে আমি আমার নিজের কানে শুনিনি। থার্ড যে কথাটা, সেই কথাটা বলতে শুনিনি বিরোধী দলীয় চিফ হুইপ, এটা কিন্তু কনস্টিটিউশন কোনো পোস্ট না, এটা প্রসিডিউরাল পোস্ট। এবং বিরোধী দলীয় চিফ হুইপ কেমন করে কাজ করবেন সেটা প্রসিডিউরাল পার্লামেন্টারি প্রসিডিংসের মধ্যে লেখা আছে। এটা এরিকসন মের ওই পার্লামেন্টারি প্রসিডিংস, সে বইটাতেই বলা আছে কার কি ফাংশন। এখন জাতীয় সঙ্গীতের বিষয় কথা হচ্ছে যে একজন রাষ্ট্রপতি ঢুকতেছেন, যাকে আমরা সবাই বলতেছি সে হচ্ছে ওই কিসের প্রেতাত্মা, স্বৈর শাসন ফ্যাসিস্ট মনস্টারের প্রেতাত্মা, হি স্টিল রিপ্রেজেন্ট দেম। তখন তো আমি কি করব? সবাই দাঁড়ায়, রাষ্ট্রপতি আসলে নিয়মটা কি? রাষ্ট্রপতি আসলে সম্মানপূর্বক সবাই দাঁড়ায় যায়, তাই না? তাহলে সেখানে আমি প্রথম হচ্ছে তাকে বলতেছি আই ডিড নট ওন ইউ অ্যাজ এ রাষ্ট্রপতি, আমি তো কখনোই রাষ্ট্রপতি হিসাবে ওন করিনি। তখন কথাটা আসবে তাহলে তো আপনি তার সামনে সেই 5 তারিখে শপথ করলেন কেন? তখন তো ভাই আপনারাই বলছেন এই রাষ্ট্রপতি রিয়া থেকে আমার সাক্ষাৎকার থেকেই, তখন তো কেউ তাকে, সবাই তো ডিজন করতে চাইছিল, সবাই তো নতুন রাষ্ট্রপতি চাইছিল। বিএনপি কি বলছে? না, রাষ্ট্রপতি সরানো যাবে না। এই বিষয়ে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি যদি ইলেকশনে না আসতো, ইলেকশন হতো না, ইলেকশন অনিশ্চিত হয়ে যেত, বিএনপি খালি তার বিরুদ্ধে কেন? রাষ্ট্রপতিকে সরানোর বিষয় যেমন না বলছে, এই ইলেকশন কমিশনের সেক্রেটারি আক্তার সাহেবকে সরানোর বিষয়, যখনই আমরা কোনো কিছু বলি তখনই বলে ইলেকশনে যাব না। এটা একটা অনেকগুলো বিষয় জানা হলো। যেমন রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি। প্রথম কথা হলো যে আমরা খুব সাধারণভাবে জিজ্ঞেস করি যে ব্যতিক্রমী এই সংসদের প্রথম অধিবেশন, প্রথম কথা আপনার দৃষ্টিতে আপনি কি দেখলেন? এবং ব্যারিস্টার শাহরিয়ার কাছে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যা হলো আর কি, এবং জনাব শাহরিয়ার বলল যে এর সাংবিধানিকভাবেই তার বাধ্যবাধকতা আছে, কিন্তু এর বাইরেও একটা পদক্ষেপ বিএনপি নিতে পারতো, কিন্তু কেন নিল না? জনাব রতন। ধন্যবাদ। আজকের যে সংবিধান শুরু হলো, এটা নতুন যাত্রা, একটা নতুন পরিস্থিতিতে এই সংসদ যাত্রা শুরু করেছে। সংসদ পুরনো পথেই চলবে, কিছুদিনের মধ্যে আমরা সেটা টের পাবো, কারণ ব্যবস্থাটা তো পুরনোই, মুখগুলো নতুন, চিন্তাগুলোও পুরনো, ব্যবস্থাটাও পুরনো। এবং সংসদে যারা এসেছেন তারা তাদের সেই মানসিকতা নিয়ে এসেছেন। কিন্তু এই সংসদের নতুন কিছু বিষয় দেখা গেল যে আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটা যেহেতু অভ্যুত্থানের পরে একটা ধরনের ললেসনেস থাকে, অভ্যুত্থানের পরে সব কিছু আগের মতো থাকে না, ফলে অনেক কিছু নতুন করে সাজিয়ে নিতে হয়। যে কারণে এবার দেখুন, নিয়ম অনুযায়ী আগের স্পিকার এই সংসদে প্রথম অধিবেশনে থাকার কথা ছিল, যেহেতু স্পিকার নেই তাহলে কি হবে? তাহলে একজনকেই দায়িত্ব দিতে হয়েছে। এটা একটা নতুন বিষয়, এটাও আইন ঘেটে, সংবিধান ঘেটে তারা এটা বের করেছেন। 2, প্রেসিডেন্ট একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন। প্রেসিডেন্ট তো কখনো নিজে বক্তব্য রাখেন না, একটা লিখিত বক্তব্য যে সরকার ক্ষমতায় থাকেন, যারা প্রস্তুত থাকেন তারা প্রস্তুত করেন, ফলে তিনি সেটা একটা পাঠক হিসেবে ভূমিকা পালন করেছেন। তো পাঠক হিসেবে ভূমিকা পালন করতে গিয়ে তার বুক ফেটে গিয়েছে, নাকি তার চোখে অশ্রু চিকচিক করেছে, নাকি ঠোঁটের কোণে মুচকি হাসি ছিল, এটাও কিন্তু একটু খেয়াল করার মতো। তিনি কিন্তু একটু মুচকি হাসি দিয়ে বলেছেন, সেই তো আমার কাছে আসতে হলো সবার, আমাকে যতই যা বল না কেন আমার কাছেই উপদেষ্টা পরিষদের শপথ নিতে হয়েছিল, এবং সেই উপদেষ্টা পরিষদে যা ছিল তারাই আবার এখন আমাকে দোসর বলছো, কিন্তু তোমরা যখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিল তখন আমার কাছেই শপথ নিয়েছিল। তার মানে আমাদের কাছে আসতে হয়, যেভাবে হোক রাজনীতির খেলাটা এমনই। এবং তিনি এটুকু ধৈর্যের সঙ্গে তিনি দেখালেন যে আমি তো আদিষ্ট হয়ে কাজ করি, অথবা আমি একটা উপলক্ষ মাত্র, লক্ষ্য তো অন্য কিছু। লক্ষ্য যেটাই হোক, মানুষ সেটা বুঝতে পেরেছে যে রাষ্ট্রপতির মুখ দিয়ে বিএনপি যেটা বলাতে পেরেছে যে বিগত সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন যে একটা নৈতিক, তার একটা জাস্টিফিকেশন এখানে, মানে যেহেতু ফ্যাসিস্ট থাকে তাহলে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করাটা নৈতিক, সেটা সাথে। কিন্তু ঘটনার 3টা নতুন বিষয় খুব খেয়াল করার মতো। আমরা একটা নতুন সংসদ অধিবেশনে আগের সংসদ থেকে তুল খেলার মতো। সো আপনার ওই সময়, এখন তো বললাম 5 তারিখের কথা যদি আপনি বলেন, 5 তারিখের প্রেক্ষাপট আর এখনকার না, সেজন্যই বললাম এখনকার আপনি যখন ভুল স্বীকার করে নিচ্ছেন, মানে পরবর্তীকালে ভুলগুলো তো হতে থাকবে। হ্যাঁ, হতে থাকে। এবং আজকে যে কাজটা করলো বিএনপি, এটা তো ঐতিহাসিক ভুল। কেন? যে লজিকটা দিলেন ভাই, যে আজকে যদি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হতো তাহলে সে আগামী টার্ম পর্যন্ত থাকতো না। দেখেন 96 সালে কে ছিল? আব্দুর রহমান বিশ্বাস সাহেব। আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে কিন্তু নিলেন, শপথ নিলেন আওয়ামী লীগ 96 সালে। আপনি আসেন 2001 সালে বিএনপি শপথ নিয়েছে শাহাবুদ্দিন আহমেদের আন্ডারে, শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ কর্তৃক। আচ্ছা, 2002 সালে প্রফেসর ইয়াজউদ্দিন ছিলেন, ইয়াজউদ্দিনের কাছ থেকে কে শপথ নিছেন? শেখ হাসিনা ওয়াজেদ। সো তার মানে আমার দলের প্রেসিডেন্ট থাকলেই আমি অনেক কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি তা কিন্তু না। কারণ আপনি দেখেন আব্দুর রহমান বিশ্বাস থাকার পর তো আওয়ামী লীগ জিতছে,
শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি থাকার পর তো বিএনপি দিচ্ছে, ইয়াজউদ্দিন থাকার পরে তো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব হয়েছে 2008 সালে। সো এই জায়গাগুলোর চেয়ে আর জাতীয় সঙ্গীতটা দেখেন রাষ্ট্রপতি এটি বোধহয় মানে রতন ভাইয়ের বিশ্লেষণ। আমার বিশ্লেষণ বললাম যে আজকে রাষ্ট্রপতিকে চেঞ্জ করে নতুন রাষ্ট্রপতি দেওয়ার কনস্টিটিউশনের মধ্যে মেকানিজম ছিল এবং সেই মেকানিজমটা তাদের অ্যাপ্লাই করা উচিত ছিল। এখন রাষ্ট্রপতিকে যখন আপনি কি করলেন না, সম্মান দিলেন না, আপনি বসে থাকলেন। এবার আপনি বলুন, এইখানে আর একটা আমি জানি না এদের মানে কি এদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা উচিত। একটা সংসদ বসতেছে, তার আগে মাইক মিনিমাম 10 বার চেক করতে হবে, অল্টারনেটিভ মাইকের ব্যবস্থা থাকতে হবে। ভাই ছিল কিনা জানি না, অডিয়েন্সের মধ্যে কিচ্ছু শোনা যাচ্ছিল না, এবং আপনি ওই পতাকা দেখে আপনি এবং শেষের দিকে তারা উঠছেন। কিন্তু আমি আবার বলতেছি, এটা আমি সমর্থন করি না, কিন্তু ইট ডাজ নট মিন উই ডিড নট অন, বা অপোজিশন যারা আছে তারা 71কে অন করে না তা না। 71কে অন না করলে আপনার তো বাংলাদেশ নেই, আপনি সামনে রাজনীতি করবেন কিভাবে? 71 এবং 24 দুটাকেই অন করতে হবে, যেটা বিএনপি এখন ভুল করতেছে। এবং ভাই যে লাস্ট কথাটা বললো, বিএনপি সব দিকে সফল উইন হচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি কবি এই ব্যাখ্যাটা আপনি অনেকবার দিয়েছেন, কিন্তু এই যে রতন ভাই যেটি বললেন যে স্বাধীনতার ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই যে গরিমসি শব্দটা উনি বলে, আপনি ব্যাখ্যাটাও দিলেন। আমার কথা হলো যে এটি আসলে আলোচনায় থেকে যাচ্ছে কেন? এই জায়গাতেই আমি বলবো যে এটা হচ্ছে ব্রিজ, আর মনে হয় তাদের কনসেনসাসের কারণেই তাদের এই জিনিসগুলো লক্ষ্য করতে। যেমন ওই যে একটু আগে রতন ভাই একটা কথা বলছে, সবাই কিন্তু নতুন। আমার মনে হয় না সবাই এরিকসন মেয়ের পার্লামেন্ট প্রসিডিংটা পড়ে গেছে। আপনি দাঁড়ালেন না 1 সেকেন্ডের জন্য, রাষ্ট্রপতি ঢুকলো, যখনই জাতীয় সঙ্গীত বাজা শুরু হলো, যদি শুনতে না পান বের হয়ে আপনাকে বিবৃতিটা দিতে হতো। বিবৃতি দেয়নি, সেজন্য আজকে এই কথাটা আসছে যে আমরা জাতীয় সঙ্গীত শুনতে পাইনি। তো আমার কাছে মনে হয় আমি এটা যেটা ঠিক সেটা ঠিক বলবো, যে ঠিক না তাদের অবশ্যই জাতীয় সঙ্গীত শোনার সঙ্গে সঙ্গে সবার কনসিয়াসলি দাঁড়ানো উচিত ছিল, এবং একটু পরে দাঁড়াইছে। কথা হচ্ছে দাঁড়াইছে, এই সম্মান দিছে, এই একটুকুন সময় গরিমসি করলো, গরিমসি শব্দটা ঢুকে, কিন্তু গরিমসিকে কি 71কে অস্বীকার করা যাবে? এই যে বিএনপি যে সুচাতুর ভাবে এই জুলাই সনদকে যে নিয়ে আসতেছে না, কার্যকর করতে চাচ্ছে না, তার রাষ্ট্রপতির ভাষণের মধ্যেও চাচ্ছে না, অধিবেশনের মধ্যে চাচ্ছে না, শপথ না নিয়েও চাচ্ছে, তাই বলে কি 24কে অস্বীকার করা যাবে না? আর 24কে যদি অস্বীকার করতে চাই বিএনপি, তাহলে উইন করেনি, বিএনপি আজকে লুজার হয়েছে। বিএনপি একটা অবৈধ রাষ্ট্রপতিকে দিয়ে একটা পবিত্র সংসদকে অপবিত্র করছে। 2, সংসদে দাঁড়িয়ে থেকে তারা জুলাই সনদ মানে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা জুলাই সনদের সাথে বেইমানি করছে। নাম্বার 3, তারা কিন্তু আজকে 133টা বিল আনছে, তার মধ্যে জুলাই অর্ডারটাকে নিয়ে আসেন। এই যে বললেন একটু আগে সালাউদ্দিন সাহেব বলছে অক্ষর অক্ষর পালন করবে, তাহলে আজকে সেই বিলটা নিয়ে আসলেন না কেন উনি? আজকে তো বিলটা নিয়ে এসে সে বিল আকারে প্রেস করতে পারতেন। প্রথম বিলে হবে এই সংবিধান সংস্কার যে আদেশ, সেটাকে আগে কি অ্যাক্টে পরিণত করে তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনি ফ্যামিলি কার্ড আলোচনা ছাড়াই শুরু করে দিতে পারলেন, তাহলে জুলাই সনদ পারেন না কেন? এই জায়গায় রতন ভাই, এই যে জুলাই জাতীয় সনদ, এবং সরাসরি কিন্তু বেশ কবির বলবার চেষ্টা করছিলেন যে এক ধরনের এটিকে আসলে কি বলা যায়, এটি বাস্তবায়নের দিকে বিএনপি হয়তো যাবে না, ওনার কথা যেটা মনে হয়, আপনার তাই মনে হয়, বা সেটি সম্ভব হবে কিনা? সেটা সংসদে একটা বিতর্ক হবে, রাজপথে উত্তাপ হবে, কিন্তু বিএনপি যেহেতু 2/3 মেজরিটি নিয়ে আছে, বিএনপি এই মেজরিটির জোরে পার্লামেন্টে অনেক কিছু করার চেষ্টা করবে। এবং তারা যদি জুলাই সনদকে বলে যে হ্যাঁ আমরা করছি করেও সময় ক্ষেপণ করতে পারবে। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা তারা নিয়ে আসবে যে জুলাই সনদে আমাদের তো নোট অফ ডিসেন্ট ছিল, ফলে ওখানে তো বলাও ছিল যে নোট অফ ডিসেন্টগুলো সেটা মানে প্রতিপালন করবার জন্য সেই দলগুলো তাদের সিদ্ধান্তটা নেবে। ফলে আমরা যে বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেই বিষয়ে আমরা প্রতিপালন করার ক্ষেত্রে আমরা দেখছি, আমরা একটু যাচাই বাছাই কমিটি করেছি, এরকম করেও তারা সময়টা পার করতে পারে। ফলে এটা বিএনপির হাতে এখন এনাফ অপরচুনিটি, সেই অপরচুনিটি তার কাজে লাগাবে। কিন্তু যে প্রশ্নটা আসবে রাস্তায়, যে প্রশ্নটা আসবে রাজপথে আসবে বারবার বিরোধী দলের পক্ষ থেকে প্রেশারটা দেওয়া হবে যে আপনারা জুলাই সনদ কি করছেন, আর তারা বলবে যে আমরা জুলাই সনদে যেগুলোতে স্বাক্ষর করেছি, যেগুলোতে সম্মতি দিয়েছি, সেগুলো নিয়ে কাজ করব, এই চলতে থাকবে। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে জুলাই সনদ এবং জুলাই চেতনা, দুটোর মধ্যে একটু বিষয় আছে। জুলাই সনদটা হচ্ছে লিখিত, আর জুলাই চেতনা হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া। সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া চেতনার মধ্যে ছিল আমাদের বৈষম্যবিহীন একটা বাংলাদেশ চাই। তো যেখানে যখনই বৈষম্য আসবে, সেটা শ্রমিকের জীবনে হোক, কৃষকের জীবনে হোক, নারীর ক্ষেত্রে হোক, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে হোক, আদিবাসীদের ক্ষেত্রে হোক, এমনকি নাগরিকদের মধ্যেও যেখানে বৈষম্য তৈরি হবে, অর্থনীতিতে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, এমনকি মানুষের মনন জগতেও কিছু ঘটনা ঘটে যার বহিঃপ্রকাশ ঘটে মানুষের মুখের কথায়, যে কাউকে মুখের কথা দিয়েও যে তাচ্ছিল্য করা যায়, সেগুলো যখন হবে মানুষ তখনই বলবে এটা কি আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল? আমরা সবাই মিলে তো লড়তে চেয়েছিলাম, আমরা সবাই মিলেই তো একটা
এইখানে হচ্ছে ফেব্রুয়ারিতে তার নামটা আপনি বলছেন বলি আপনার বলতেছি, তার নামটা না। এখানে প্রথম কথা হলো আইনগতভাবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা, তার জন্য আমি বলছিলাম নোবেল পুরস্কার দেওয়া উচিত আমাদের আইন অ্যাডভাইজার, কারণ কিন্তু এই খলি সাহেবের ইয়ের জন্য বিএনপি বিরোধিতাও করেছে না আজকে তাকে পুরস্কৃত যে আপনি অ্যাবসলিউট মেজরিটি পাবেন, তার জন্য আপনি কি রাষ্ট্রপতিকে কি ছড়াবেন না? এটা তো তার পুরস্কার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। আজকে আপনি যাই বলেন, ওই আরেকদিন বলছিলাম আবার ভিন্ন ব্যাখ্যা না, আমি রাষ্ট্রপতিকে রাজসাক্ষী বানালো, কিন্তু কথা হলো সাথে সাথে এটাও তো হলো যে তারা রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, এটাও তো তাদের অক্ষমতা প্রকাশ পাইলো। কারণ এটা কি তাদের মানে কাউকে দিয়ে বলা এনাকে বিচারের সামনে আনা যেত না? আমি একটা অল্টারনেটিভ দিলাম যে বিএনপি এই কাজটাও করলেন, কিন্তু এই কাজটা না করলে কি হতো, বিএনপির কোনো ক্ষতি হতো না, লাভ হতো। সেকেন্ডলি যে কথাটা বলতেছি যে আপনি এই যে কিচেন ক্যাবিনেটের কথা বলেন, রেজওয়ানা আপা যে কথাটা বললেন, এরপরে বোধ আর এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা নেই। ব্যাখ্যা তো উনি দিয়েছেন, ব্যাখ্যা তো অনেকে অনেক কিছু পরে দেয়, কিন্তু কথাটা যেটা বলছে সেটাই। এবং এই ছাত্রদেরকে ইউনূস সাহেব কিংস পার্টি বানাতে চাইছেন, এই বিষয়ে কোনো তো সন্দেহ নাই। আপনি যখন ছাত্রদের চরিত্র হনন করে ফেলে দিয়ে কিংস পার্টি করে ফেলে দিতে চাইছেন, তখন তো তার কি থাকবে না, তার কি সেই এই কথাটা আপনি পরিষ্কার আপনি বলতেছেন। আপনি একটা জিনিস তার প্রমাণ করতে পেলেন গোপালগঞ্জে কেন ছাত্রদেরকে আর্মি দিয়ে সেদিন রেস্কিউ করতে হলো? আজকে আরো দুঃখের বিষয়, আজকে সংসদের সামনে 100 জন ছেলেও ছিল না এনসিপির। কয়জন ছিল? 10-12 জন। আপনার দৈন্যতা তো আপনি প্রকাশ করে দিচ্ছেন। আপনি একবারও কি বিবেচনা করতেছেন এনসিপি আমাকে কেন ইউজ করা হলো সেদিন? আমাকে কেন, এই যেমন আমি আপনার মাধ্যমে বলতেছি, বিরোধী দল যদি এই নর্মাল পার্লামেন্টে, এই যেখানে জুলাই নিয়ে ওই যে ভাই যেটা বললো তালবাহানা করা হবে, সেই পার্লামেন্টে যদি বসেন, তাহলে এটা জাতির সাথে গাদ্দারি হয়ে যাবে, জুলাইয়ের সাথে গাদ্দারি হয়ে যাবে, হাদির রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে। আমার কথা হলো কি, যারা আমরা জুলাইকে করছি, ভাই যেটা বললো, আমরা সবাই কি চাইছি, আর যাতে ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। তাহলে আপনি ফ্যাসিবাদের উৎপত্তি যদি না হতে চায়, আপনি বিএনপিকে মনস্টার হতে দিয়েন না রাস্তায়, তাহলে আমার ফয়সালা হবে। আপনি তো পরিষ্কার বলে দেন, সংসদে আপনাকে এই সময় দেওয়া আছে 180 দিন, 180 দিনের মধ্যে করবেন, 100 দিন সব সমর্থন পাবেন, 180 দিন আমরা ওয়েট করব। 180 দিনের একদিন পর আপনি যদি এটা না করেন, ফয়সালা হবে রাস্তায়। কারণ রাস্তায় বিএনপি সব সময় দুর্বল, বিএনপি কোনোদিন রাস্তায় টিকতে পারে। আপনার মতো এত জোরালো বক্তব্য তো আমরা দেখলাম না আসলে। এটা আমার বক্তব্য। ধরে না একটা জিনিস, আমি সবার উপরে কি, এদেশে একটা সন্তান, তো এদেশে আমার সন্তানরা বড় হোক, ভালো হোক, এদেশটা ভালো হোক। ভাই যেটা বললো তেলের কথা আর একটু বলেন, আপনি যদি কাতার এলএনজি থেকে নিয়ে আসেন সার, আমার ইরি মৌসুম আসতেছে, আপনারা এখন জরুরি ব্যবস্থা ঘোষণা করে সব দলকে নিয়ে জাতীয় সরকারের মতো আপনারা এখন ক্রান্তিকালীন সময় যাচ্ছে, ভাই আপনি তেল পাবেন না। আর যেটা বলে এটা তো দুঃখের বিষয়, আমি একটা সার্বভৌম জাতি, ওই যে ওই ভাষণের শেষে বলছে আমরা কোনো দেশের তাবেদারি করব না। আপনি তো প্রথম যে কথা বললেন সেটা তো শুনলেনই না। আপনি ভারতে আমেরিকার কাছে কেন পারমিশন নিবেন? তার মানে আপনি কি তাবেদার একজনের তো কোলে চড়ে আপনি